নমস্কার, রাত 10:30টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি জুই। প্রথমে হেডলাইন্স। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখুন, অশান্তি বাধালে বিক্ষোভ দেখান মহিলা কর্মীদের বার্তা তৃণমূল নেত্রীর। জওয়ানদের সম্মান করি, ভোটের সময় হিংসা বন্ধের দায় কমিশনের, বললেন মমতা। ভোটে কেন ধর্মীয় মেরুকরণ, মমতাকে নোটিশ নির্বাচন কমিশনের। 48 ঘন্টার মধ্যে উত্তর। ভোট পরবর্তী হিংসা সর্বত্র, বাহিনীর ভূমিকায় ক্ষোভ। মগরাহাটে ফের ধর্নায় আইএসএফ প্রার্থী। দিলীপের কনভয় হামলা, ভাঙচুর, কমিশনে ধর্ণা বিজেপি। চতুর্থ দফার আগে ফের 3 জেলাশাসক বদলি। কলকাতায় অপসারিত 2 থানার ওসি, পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষোভ ফিরহাদের। বাংলায় বিজেপি সরকার হবে, সিঙ্গুরে হবে শিল্প। 3 দফার 68 আসন পাবে পদ্ম শিবির, দাবি অমিত শাহ। শহরে ফের রোড শো, হিংসা নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 রাজ্যে টিকার আকাল, কেন্দ্রকে চিঠি পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থানের। রেকর্ড সংক্রমণ দেশে, ছত্তিশগড়ের রায়পুরে পুরোপুরি লকডাউন। মাস্ক পরুন, করোনা বিধি মানতে আরজি কেন্দ্রের। পাড়ার ভেতরে ঢুকে কেন্দ্রীয় বাহিনী অশান্তি পাকাতে এলে মহিলারা ঘিরে ধরুন, দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু বিজেপি পন্থী বাহিনীকে সমর্থন নয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল মহিলা ঘিরে ফেলুন, অন্য দল ভোট দিতে যান। দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে তিনি বলেন, জওয়ানদের সম্মান করি, কিন্তু যে জওয়ানরা বিজেপির হয়ে কাজ করছেন তাদের কিভাবে সম্মান করব। ওকে দাঁড়িয়ে কথা বলবেন মানে ঘেরাও ওইভাবেও করতে হবে না, কথা বলবেন দেখে নেবেন পরিস্থিতি অনুযায়ী। কিন্তু ভোটটা কিন্তু সবাইকে দিতে হবে। 5 জন কথা বলবেন, 5 জন ভোট দিতে যাবেন। আর একটা কনফিউশন করা হয়, বলে যে সারা জায়গায় 144, মিথ্যে কথা, শুধু 200 মিটারের মধ্যে। তৃণমূল নেত্রী বলেন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথাতেই তারা চলছেন। ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছেন জওয়ানরা। তৃণমূল নেত্রীর দাবি, এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ভোট হিংসায়। তিনি বলেন, ভোটের সময় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে, হিংসার দায় নিতে হবে কমিশনকেই। কমিশনের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখভাল করার দায়িত্ব নির্বাচনী আধিকারিকদের। এ রাজ্যে তারা এসে মহিলাদের শ্লীলতাহানি করছে, এটা উদ্বেগের। আকাশবার্তা। ভোটের জন্য কেন ধর্মীয় মেরুকরণ করছেন, তৃণমূল কংগ্রেস নেত্রীকে চিঠি দিয়ে জানতে চাইল নির্বাচন কমিশন। গত 3 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিন। কেন ধর্মীয় মেরুকরণ করে ভোট চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানতে চাইল নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে কমিশনকে উত্তর দিতে বলা হয়েছে। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সংখ্যালঘুরা ভোট ভাগ করবেন না, তৃণমূলকেই ভোট দিন। আজ কমিশন তৃণমূল নেত্রীকে চিঠি পাঠিয়ে বলেছে, এভাবে ধর্মীয় মেরুকরণ করা যায় না। যদিও মোদী অমিত শাহরাও এ রাজ্যে এসে ধর্মীয় মেরুকরণের কথা বলছেন পরোক্ষভাবে, তা নিয়ে চুপ নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে ভোটের আগে থেকেই যে ধর্মীয় সুরসুরি চলছে তা নিয়ে অভিযোগ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে রাজ্যে। সবচেয়ে বেশি হিংসা চলছে গোঘাট আরামবাগে তৃণমূল বিজেপি সংঘর্ষ চলে দফায় দফায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আসে ঘটনাস্থলে। ভাঙচুর করা হয়েছে 2 দলের কর্মীদের বাড়ি। আজ গোঘাটেও চলে সংঘর্ষ। 6 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদেরকে তাড়িয়ে দিল এবং বিপক্ষ বিজেপি পার্টি তাদের কাউকে তাড়ালো না। আমরা ছদভঙ্গ হওয়ার পরে আমাদের এজেন্ট যখন ছাপ্পা মারছিল, এজেন্ট বাইরে বেরিয়ে এসে আমাদেরকে বলার চেষ্টা করছিল যে ভিতরে ছাপ্পা চলছে। সেই সময়তে ওকে বিজেপি ছেলেরা বেধড়ক মারধর করে। রাত বাড়তেই সন্ত্রাস বাড়ছে বিভিন্ন জেলায়। চতুর্থ দফায় আরও অশান্তির আশঙ্কায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আকাশবার্তা। ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহতই রইল রাজ্যের সব জায়গায়। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম ধর্নায় বসেন থানার সামনে। তার অভিযোগ, শিশুও রেহাই পাচ্ছে না সন্ত্রাস থেকে। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন, তবুও ভোটের আগে বা ভোট চলাকালীন সংঘর্ষের পাশাপাশি চলছে ভোটের পরেও অশান্তি। নির্বাচনের পরেও সেনা মোতায়েন করা থাকবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তবুও প্রথম দফা নির্বাচনের পর থেকেই এলাকায় এলাকায় সংঘর্ষের চিত্র উঠে এসেছে। মগরাহাট পশ্চিমে কাল ভোট রিগিং এর অভিযোগের পর জানা গিয়েছে আজও চলছে তৃণমূলের সন্ত্রাস। আর তারই প্রতিবাদে ধর্নায় বসেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। আজ 3 মাসের এক শিশুকে কোলে নিয়ে বিক্ষোভ দেখালেন তিনি। তার দাবি, এই শিশুর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।
সমর্থকরা ঘর ছাড়া তাদের ঘর ভেঙেছে। কচুয়ায় সংগ্রামপুরে 189 বুথে কালিকাপোতা অঞ্চলে সেখানে কর্মীদের 4 জন কর্মীর ঘর ভাঙচুর হয়েছে, তাদের মারধর করেছে, তারা রাস্তায় পড়ে আছে। একাধিকবার পুলিশকে জানানোর পরে কিছু হয়নি। সিরাকলে মন্ত্রী নিজের বাড়ির অঞ্চল সব জায়দি, সেখানে এত শোভান শেখের বাড়িতে 4 ঘন্টা 40 মিনিট ধরে যে গুন্ডা বাহিনী তাণ্ডব লীলা চালিয়েছে, তাতে 3 মাসের একটা শিশু 4 ঘন্টা বাগরুদ্ধ হয়ে গেছে। কোথায় বাস করছি আমরা? জঙ্গল রাজত্বে বাস করছি। কেন্দ্রীয় বাহিনীর সামনে চলছে সংঘর্ষ। গতকাল মইদুল রিগিং এর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন। তার দাবি উস্তি এলাকাতে ব্যাপক সন্ত্রাস চলছে। দক্ষিণ 24 পরগনা থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, আকাশ বার্তা। কোচবিহারের শীতলকুচিতে আক্রান্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ তার গাড়িতে হামলা চালানো হয়। প্রতিবাদে কমিশন অফিসের সামনেই ধর্নায় বসে বিজেপি। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা সেরে ফিরছিলেন দলীয় অফিসে, তখনই তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির তরফ থেকে বলা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজ দিনভর উত্তপ্ত কোচবিহারের সীতায় এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় দফায় দফায় অবরোধ শুরু হয়। বিজেপির প্রার্থী গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক বোমাবাজিও হয় গতকাল থেকে। 10ই এপ্রিল ভোট রয়েছে কোচবিহারে। আজ উত্তরবঙ্গে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে উস্কানি দিচ্ছেন। जिस सेंट्रल फोर्स को लेकर उन्होंने 2 बार चुनाव जीता, 3 बार 4 बार जीता, उस समय इनकी बहुत ज़रूरत थी। आज सेंट्रल फोर्स से डर रही, जबकि बंगाल के लोग सेंट्रल फोर्स के लेकर खुश हैं। सेंट्रल फोर्स कदम रखते ही बंगाल में यहाँ की महिलाएं जाके उनको फूल से और आरती उतारी, पुष्पवृष्टि की। হিংসা অব্যাহত রয়েছে দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও। তৃণমূল কংগ্রেস প্রার্থী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তাকে ঘিরে ধরে বিক্ষোভও শুরু হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। গিয়াসউদ্দিনের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তার গাড়ি। আকাশ বার্তা। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফের 3 জেলা শাসককে অপসারিত করল নির্বাচন কমিশন। দক্ষিণ দিনাজপুর ও 2 বর্ধমানের জেলা শাসককে সরিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ দফা নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হলো 3 জেলা শাসককে। দক্ষিণ 24 পরগনা আর 2 বর্ধমানের জেলা শাসককে সরিয়ে দেওয়া হয়। রাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে পক্ষপাত দুষ্ট এই 3 জেলা শাসক। তাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ জানায় কমিশনে। তারপরে কমিশনের আধিকারিকরা তদন্ত শুরু করেন। আজ রাতেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা শাসক হয়েছেন সি মুরাগান। পূর্ব বর্ধমানের জেলা শাসক হয়েছেন শিল্পা গৌরীসারিয়া। পশ্চিম বর্ধমানের দায়িত্বে এসেছে অনুরাগ শ্রীবাস্তব। একই সঙ্গে কলকাতার 2 থানার পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাঁশদ্রোণী ও রিজেন্ট পার্ক থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছে। গতকালই 8 আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছিল। যত দিন যাচ্ছে ততই চাপ বাড়াচ্ছে কমিশন। আজ বিজেপির তরফ থেকে বলা হয়েছে এ রাজ্যে কোনো নিরাপত্তা নেই। ভোটের সময় রাজ্যের আইন শৃঙ্খলার যাবতীয় দায়িত্ব থাকে কমিশনের হাতে। আকাশ বার্তা। বাংলায় বিজেপি সরকার গড়লে সিঙ্গুরের শিল্প হবে। আজ রাজ্যে এসে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন 3 দফায় বিজেপি 63 থেকে 68 আসন পাবে। চতুর্থ দফা নির্বাচনের আগে আজ শাহী প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গেরুয়া শিবির জিততে মরিয়া সিঙ্গুরের আসন। সেই লক্ষ্যেই অমিত শাহ আজ শুরুতেই রোড শো করেন সিঙ্গুরে। সেখান থেকেই বার্তা দেন জিতলে শুধু ন্যানো নয়, ছোট মাঝারি বড় সব ধরনের শিল্প হবে রাজ্যে। গত 10 বছরে এখানে কিছুই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। दुनिया कहीं से अटकती नहीं है। हमारे चुनाव घोषणा पत्रों में हमने बंगाल के इंडस्ट्रियल डेवलपमेंट के लिए गृह उद्योग, लघु उद्योग, मध्यम उद्योग और बड़े उद्योगों चारों के लिए एक पॉलिसी रेखांकित की है। मैं मानता हूं इसी के आधार पर ही रोजगारी की समस्या को आगे बढ़ाया जा सके। সিঙ্গুর, ডোমজুর, হাওড়া মধ্য, বেহালা পূর্ব একের পর এক রোড শো করেন আজ। ডোমজুরে রাজীব বন্দ্যোপাধ্যায় অনেক ভোটে জিতবেন বলে দাবি করেন অমিত শাহ। সিআরপিএফ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন মমতার আচরণ ও মন্তব্য হতাশারই প্রকাশ। ফের 200-র বেশি আসনে জিতবে পদ্ম শিবির, এমনটাই দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 200 से ज्यादा सीटों के साथ बंगाल में मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनेगा। রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে ডোমজুরেরই চামড়াইলে এক ভ্যান চালকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহ। এরপর হাওড়া মধ্য ও বেহালার পূর্বতে আরও 2টি রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেহালায় তিনি দাবি করেন প্রথম 3 দফার মধ্যে বিজেপি পাবে 63 থেকে 68টা আসন। প্রতিটি জনসভাতেই আজ ভিড় ছিল চোখে পড়ার মতো। আকাশ বার্তা। অমিত শাহ কি করে জানলেন বিজেপি 68টা আসন পাবে?
প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ইভিএম এ কারচুপির চেষ্টা করছেন? অমিত শাহ কি ভোট কেন্দ্রে কারচুপি করছেন যে তিনি বুঝেই গেছেন ৩ দফায় তিনি ৬৩ থেকে ৬৮টা আসন পাবেন? ইভিএম এ যে কারচুপি হয় তা সবাই বুঝতে পারছেন, বললেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজ্যে হিংসা চলছে, সাম্প্রদায়িক শক্তি বিনষ্টের চেষ্টা হচ্ছে। অমিত শাহ হাওয়া তোলার চেষ্টা করছেন, কিন্তু মানুষ জানেন কি হতে চলেছে। অমিত শাহ ইভিএম এর ভেতরে ঢুকে গেছিল কিনা বা তার মধ্যে কোনো কারসাজি করেছে কিনা, কিন্তু আমার কাছে যা ফিডব্যাক যে 60টা নির্বাচন কালকের আগে হয়েছিল তাতে 48টা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। ফিরহাদ হাকিমের দাবি, ৩ দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৭৭টা আসন পাবে। বাংলা কখনো উত্তরপ্রদেশ হতে পারে না, বাংলা বিহারও নয়। অমিত শাহ মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মানুষ তার জবাব দেবে। আকাশ বার্তা। জয় শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হলো। খুনের চেষ্টার অভিযোগ তোলা হলো বসিরহাটের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে আরজিকর হাসপাতালে। তৃণমূল কর্মীকে বেধড়ক মার, গুলি করে খুনের চেষ্টা। বসিরহাটের হাড়োয়া থানার মহিষটিকারি গ্রামের ঘটনায় নাম জড়ালো বিজেপির। জয় শ্রীরাম না বলায় এলাকার তৃণমূল কর্মী শেখ আক্তারকে লোহার রড এবং বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, সময় মতো তারা ছুটে না এলে শেখ আক্তারকে গুলি করে মেরে ফেলা হতো ঘটনাস্থলেই। চলতি ভোটে বারবার জয় শ্রীরাম ধ্বনি শোনা গিয়েছে বিজেপি কর্মীদের মুখে। রাম কটাক্ষ থেকে রেহাই পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিন্তু রাজা রাম তো প্রজারঞ্জক, তার নাম নিয়ে কেন হানাহানি, খুনের চেষ্টা? হাড়োয়ার মহিষটিকারি গ্রামের ঘটনায় অভিযোগের মুখে পড়ে কিন্তু দায় এড়াচ্ছে বিজেপি। এই ধরনের কালচার আমাদের মধ্যে নেই, এই ধরনের সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের কর্মীরা সুশৃঙ্খল দল করে। গুরুতর জখম অবস্থায় শেখ আক্তারকে স্থানান্তরিত করা হয়েছে আরজিকর হাসপাতালে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বারাসাতে ভোট ৫ম দফায় ১৭ই এপ্রিল। তার আগে উত্তেজনা বেড়েই চলেছে। আকাশ বার্তা। ছত্তিশগড়ে সিআরপিএফ জওয়ান তাদের ডেরায় রয়েছেন। কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারীকে পাঠাক চিঠি দিয়ে জানালো মাওবাদীরা। কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। ছত্তিশগড়ের সেনা জওয়ান রয়েছেন মাওবাদীদের ডেরায়। আজ ছবি প্রকাশ করলো তারা। ছবিতে দেখা যাচ্ছে দান্তেওয়াড়া জঙ্গলের মধ্যে প্লাস্টিকের ছাউনির নিচে বসে রয়েছেন রাকেশ্বর সিং মানহাস। চিঠি দিয়ে মাওবাদীরা জানিয়েছে তারা মুক্তি দিতে চায় জওয়ানকে, কিন্তু একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন। সেই মধ্যস্থতাকারী মারফতই যাবতীয় কথা হবে। তবে কোনো শর্ত আরোপ করেনি মাওবাদীরা। 2012 সালেও একই ঘটনা ঘটেছিল ছত্তিশগড়ের বিজাপুরে। সেবার অপারেশনে গিয়েছিলেন এক আইএএস অফিসারও। অ্যালেক্স পল ম্যানন নামের এই আইএএস অফিসারকে একলা পেয়ে তুলে নিয়ে যায় মাওবাদীরা। 12 দিন পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার অবশ্য পরিস্থিতি অন্যরকম। 3 দিন ধরে মানহাসের স্ত্রী আবেদন জানাচ্ছেন মুক্তি দেওয়া হোক তার স্বামীকে। এমনকি মানহাসের শিশুকন্যা আবেদন জানাচ্ছে মুক্তি দেওয়া হোক তার বাবাকে। মানহাস সিআরপিএফ এর কোবরা জওয়ান। মাওবাদীদের চিঠি পাওয়ার পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলেই জানাচ্ছে। ছত্তিশগড়ের জঙ্গলের ত্রাস মাওবাদী নেতা হিডমা 2017 সালেও কানাডার পর্যটককে তুলে নিয়ে গিয়েছিল সে। তখনই তারা জানিয়েছিল মাওবাদীরা কখনো বিদেশি পর্যটকের ক্ষতি করে না। আকাশ বার্তা। দেশে রেকর্ড সংক্রমণ হলো করোনায়। আক্রান্তের সংখ্যা বাড়ায় ছত্তিশগড়ের রায়পুরে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র জানিয়েছে তাদের রাজ্যে টিকার আকাল দেখা দিয়েছে। করোনা সংক্রমণ বাড়লেও দেশের টিকার অভাব দেখা দিয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব কেন্দ্রকে চিঠি লিখে জানিয়েছে 3 রাজ্যেই ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। উদ্ধব ঠাকরে সরকার বলেছে সে রাজ্যে সপ্তাহে 40 লক্ষ টিকার প্রয়োজন। এখন তাদের কাছে রয়েছে মাত্র 14 লক্ষ টিকা। যে টিকা রয়েছে তাতে আর মাত্র 3 দিন চলবে। কেন্দ্রীয় সরকার টিকা পাঠাক একই চিঠি লিখেছে পাঞ্জাব, রাজস্থানও। দেশে টিকার আকাল দেখা দিয়েছে। এই দাবি মানতে পারেনি কেন্দ্রীয় সরকার। আজ সকালেই জানা যায় দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 1,15,000 মানুষ। এটাই রেকর্ড সংক্রমণ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায় একদিনে আক্রান্ত হয়েছেন 1,28,000 মানুষ। এটাই রেকর্ড এযাবৎকালের। সংক্রমণ বাড়ায় ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবে পুরোপুরি বন্ধ করা হয়েছে রাজনৈতিক সমাবেশ। বেঙ্গালুরুতে 144 ধারা জারি করা হয়েছে। পাঞ্জাবে চলছে নাইট কারফিউ। বিজ্ঞানীরা বলছেন ভারতে করোনা এত সংক্রমিত হওয়ার একটাই কারণ, মানুষের মধ্যে মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে। 25 থেকে 40 বছরের বয়সীরা
বেশি করে সংক্রমিত হচ্ছেন। করোনা প্রজাতি প্রায়ই নিজের চরিত্র বদলাচ্ছে। তবে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসতে শুরু করেছেন নিজের রাজ্যে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ স্টেশনগুলোতে ফের ট্রেন ধরার লম্বা লাইন পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাংলা শ্রমিক। আকাশ বার্তা। তদন্ত না করেই দিল্লির সাম্প্রদায়িকতার রিপোর্ট দিল পুলিশ। দিল্লির সেশন আদালতে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, উপরওয়ালারা তাকে বলেছেন ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন নেই। দিল্লিতে দাঙ্গা তদন্ত না করে রিপোর্ট দিল অমিত শাহর পুলিশ। রিপোর্টে বলা হয়েছে 2020 সালে সিএ বিরোধী আন্দোলনের সময় মদিনা মসজিদে হামলা হয়নি। আজ সেই রিপোর্ট দিল্লি পুলিশ জমা দেয় দিল্লি সেশন আদালতেই। এরপর বিচারপতি বিনোদ যাদব অতিরিক্ত পুলিশ সুপারকে প্রশ্ন করেন, আপনি কি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছিলেন? অতিরিক্ত পুলিশ সুপার বলেন, না, যাইনি। তার এক কনস্টেবল বলেছেন ঘটনার তদন্তের প্রয়োজন নেই, তাই তিনি যাননি। এরপর বিচারপতি বলেন, তাহলে কি করে রিপোর্ট দিয়ে বসলেন? সেদিন কিছুই হয়নি। বিচারপতি বলেন, অভিযুক্তদের গ্রেফতার করেছেন কি? সেদিনের ঘটনার পর কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছিল? কারা প্রত্যক্ষদর্শী ছিলেন? তাদের কি জেরা করা হয়েছে? অতিরিক্ত পুলিশ সুপার বলেন, না স্যার, ঘটনাস্থলে যাইনি। তাহলে কি করে রিপোর্ট দিলেন? প্রশ্ন করেন বিচারপতি। এরপর পুলিশ কর্তা বলেন, স্যার, উপরওয়ালারাই জানেন। সেদিন সিএ আন্দোলনের পর মদিনা মসজিদে হামলা হয়েছিল। বিজেপি গেরুয়া পতাকা তুলে দিয়েছিল মসজিদে। আকাশ বার্তা। প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়, সংযুক্ত মোর্চার প্রার্থী নিহার ভক্ত। তবে ভোটের ময়দানে তাদের চ্যালেঞ্জ জানিয়ে প্রচারের ঝড় তুলছেন বেহালা পশ্চিমের বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। ভোট যুদ্ধে সরাসরি তার বিরুদ্ধে পদ্মপ্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রচারের ফাঁকেই অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা শ্রাবন্তী জানালেন কেমন লাগছে নতুন পথ চলা। কচিকাঁচাদের সঙ্গে সেলফির ফাঁকে জানালেন প্রচারে কেমন সাড়া পাচ্ছেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। কিরকম সাড়া পাচ্ছেন? দেখতেই পাচ্ছেন আপনারা যে সবাই খুব সাপোর্ট করছে, ভীষণ পজিটিভ ভাইব আসছে। আর আমিও তাদেরকে কথা দিচ্ছি তাদের পাশে থাকবো, একটা সুযোগ দিলেই আমি তাদের পাশে থাকবো। চারবারের এমএলএ পার্থ চট্টোপাধ্যায়, তবে তাকে বিশেষ আমল দিতে নারাজ শ্রাবন্তী। জেতার ব্যাপারে আশাবাদী অভিনেত্রী জানালেন জনমত এবার তার পক্ষেই যাবে। 5টা বছর অন্তত সুযোগ দিয়ে দেখুন। অনেকে তো অনেক প্রতিশ্রুতি দেয়, আমরা কিছু করে দেখাতে পারি, সেই 5টা বছর তাদের কাছ থেকে চাইছি। ভোটে জিতলে এলাকার কোন কোন সমস্যা সমাধানে বিশেষ নজর দেবেন তাও অকপটে জানালেন অভিনেত্রী প্রার্থী। জল জমে প্রচন্ড, বস্তিগুলোতে যেখানে স্ল্যাম এরিয়া আছে সেখানে ঠিকভাবে পানীয় জল পৌঁছে যায় না। সব মিলিয়ে বেহালা রেল কলোনি বস্তি এলাকায় রূপলী পর্দার নায়িকা প্রার্থী হয়ে প্রচারে আসতেই তাকে এক ঝলক দেখতে, সেলফি নিতে 8 থেকে 80 সকলের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। ওঠে জয় শ্রীরাম স্লোগানও। ক্যামেরায় পার্থসারথী দাসের সঙ্গে রাজীব চৌধুরীর রিপোর্ট, আকাশ বার্তা। দেনার দায়ে আত্মঘাতী হলো একই পরিবারের 3 জন। 11 বছরের শিশুর গলা টিপে খুন করে আত্মঘাতী হয় বাবা মা। 5 বছরের শিশু বেঁচে ছিল, সেই খবর দেয় প্রতিবেশীদের। বর্ধমানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাবা মা সিলিং ফ্যানে ঝুলছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। এই ঘটনা প্রতিবেশীদের প্রথম এসে জানায় বছর 5-এর এক শিশু। প্রতিবেশীরা এসে ঝুলন্ত অবস্থায় দেখেন তাদের। 11 বছরের মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকে প্রায় অশান্তি লেগেই থাকতো দম্পতির। বনিমানা না হয় গৃহবধূ পুলিশ লাইনে তার বাপের বাড়ি চলে আসেন। গৃহবধূর দাদার আশ্রয় থাকতো তারা। অশান্তি চরমে পৌঁছতেই ঘটে এই ঘটনা। উপরে বাচ্চাটা 5টার সময় চায়ের দোকানে মামিকে ডাকে যে আন্টি এসে এসো, মা বাবা গলায় দড়ি নিয়েছে। তা ওরা সব হুড়োহুড়ি করে গেল, গিয়ে দেখছে হ্যাঁ ঝুলছে। মেয়েটা ছিল না, মেয়েটা পাশে ঘরে রান্নাঘরে ছিল। জানা গেছে সাংসারিক অশান্তির জেরে উত্তরপ্রদেশ থেকে বর্ধমানে আসেন ওই দম্পতি। প্রতিবেশীদের অনুমান মেয়েকে শ্বাসরোধ করে আত্মহত্যা করেছেন তারা। জানাজানি হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহ। এলাকায় নেমেছে শোকের ছায়া। আকাশ বার্তা। রাজনৈতিক হিংসা অব্যাহত রাজ্যে। এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।